বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। প্রাক্তন বলে অধীর চৌধুরীকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে কংগ্রেসে তার প্রয়োজন ফুরিয়েছে। বঙ্গ কংগ্রেস তো বটেই, সর্বভারতীয় কংগ্রেসে অধীর চৌধুরীর প্রয়োজন ফুরিয়েছে, এটা কি বুঝিয়ে দেওয়া হলো? গত সোমবার নয়াদিল্লিতে যে সাংগঠনিক পালাবদলের সময়ে যে বৈঠক ছিল প্রদেশ কংগ্রেস নেতাদের, সেখানে অধীর চৌধুরীকে প্রাক্তন বলে উল্লেখ করেছিলেন গুলাম আহমেদ মীর। তিনি এআইসিসির এ রাজ্যের পর্যবেক্ষক। তিনি অধীর চৌধুরীকে বলেছেন অধীর চৌধুরীকে বলেছেন প্রাক্তন। আর অধীর চৌধুরী এই প্রাক্তন শুনে ভীষণ হতাশ এবং তিনি ঠিক বুঝতে পারছেন না যে রাজনীতিতে তিনি এখন কি করবেন। তিনি হতাশার সুরে বলছেন, আমি এখন প্রাক্তন হয়ে গেলাম। এবং সেই সঙ্গে তিনি বলছেন যে বহরমপুরের প্রাক্তন সাংসদ বলছেন এবং তার অনুগামীরা বলছেন যে অধীর বাবুর যে রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি হতে চলেছে। আমরা এই লোকসভা নির্বাচনের পরে যখন অধীর চৌধুরী পরাজিত হন, তার পরপরই জুলাই মাসে একটি প্রতিবেদন করেছিলাম এবং সেই প্রতিবেদনে বলেছিলাম যে অধীর বাবু বিজেপিতে যোগদান করা ছাড়া আর অন্য কোনো গতি নেই। এখন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেটাই কি হবে? অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে বহরমপুরে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের, বেশিরভাগ নেতাই অধীর চৌধুরীর অনুগামী। তারা প্রত্যেকে তৃণমূলে চলে গেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার, যিনি ওরফে ডেভিড নামে খ্যাত। আর এই ডেভিড ছিলেন অধীরের একনিষ্ঠ শিষ্য। সেই ডেভিড আজ তৃণমূলে। তিনি বুধবার দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এইসব মাথায় রেখে আমাদের জেলাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সামনে রেখে আপনি তৃণমূলে আসুন। অর্থাৎ অধীর চৌধুরীকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান জানালেন তার এক সময়ের ঘনিষ্ঠ বর্তমানে তৃণমূল বিধায়ক ওরফে ডেভিড অপূর্ব সরকার। তিনি অধীরের শিষ্য বলেই সকলে তাকে জানতো। সেই অধীরের শিষ্য ডেভিড এখন তৃণমূলে, এবং তিনি তাকে আহ্বান করছেন যে রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এই সব মাথা রেখে আমাদের জেলাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সামনে রেখে আপনি তৃণমূলে আসুন। মমতা অভিষেকের সঙ্গে কথা বলে দলে আসুন। যদি মুর্শিদাবাদের জন্য কাজ করতে চান তাহলে আসুন, একসঙ্গে কাজ করি। অর্থাৎ অধীর চৌধুরীর যে রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে এখনো কিন্তু বলা যাচ্ছে না। প্রশ্ন হলো সত্যি সত্যি যে অধীর চৌধুরী কি করবেন? তাকে কি কংগ্রেস আর দলে রাখতে চাইছে? তাকে প্রাক্তন বলে বুঝিয়ে দেওয়া হলো কি? কারণ অধীর মঙ্গলবার খুব ক্ষোভের সুরেই বলেছেন যে আমাকে তো জানানো হয়নি, আমি ইস্তফাপত্র পাঠিয়েছিলাম মল্লিকার্জুন খার্গের কাছে। আর সেই খার্গের আচরণ নিয়ে তার অভিমান, ক্ষোভ স্পষ্ট অধীর চৌধুরীর। আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচন চলাকালীন ইন্ডিয়া মঞ্চের তরফে অধীর চৌধুরী তৃণমূল নেত্রীর একটি বক্তব্যকে তিনি বিরোধিতা করেছিলেন বলে মল্লিকার্জুন খার্গে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তিনি ইন্ডিয়া মঞ্চের তরফে প্রদেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে ভৎসনার সুরে বলেছিলেন, হাইকমান্ডের লাইন না মানলে তাকে বাইরে চলে যেতে হবে। সেই ঘটনায় অধীর চৌধুরী আহত হয়েছিলেন। পরে যদিও
তার ব্যাখ্যাও দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। অধীরের কথায় আহ তিনি যে এই প্রতিক্রিয়া, অধীর বলেছেন যে মানে তাকে প্রাক্তন বলে, তিনি বলেছেন আমি খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম, উনি দিল্লি এসে আলোচনা করতে বলেছিলেন, কিন্তু এবং বলেছিলেন যে কথা বলবেন, কিন্তু ওর সঙ্গে আর এর মধ্যে আমার সাক্ষাৎ হয়নি। আমি বৈঠকে গিয়ে দেখলাম আমাকে প্রাক্তন সভাপতি হিসেবে অভিহিত করা হলো, কিন্তু আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা আমি এখনো জানি না। এবং যিনি এই বৈঠকে, অর্থাৎ সোমবারের যে বৈঠক ছিল প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে নিয়ে দিল্লিতে, সেখানে এ রাজ্যের যিনি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, এআইসিসির যিনি পর্যবেক্ষক, সেই পর্যবেক্ষকের কাছে নির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা তা কিন্তু জানেন না অধীর চৌধুরী। এআইসিসির পর্যবেক্ষক মীর এবং সহ পর্যবেক্ষক বিপি সিং এখন এই রাজ্যের দায়িত্বে, তো তারাই সেখানে ছিলেন এবং তারা সেখানে বলেছেন। এবং অধীর চৌধুরী আরো ক্ষোভের সুরে বলেছেন যে আমরা জানতাম না যে যেভাবে এই বৈঠক করা হয়েছে সেখানে হয়তো সর্বভারতীয় সভাপতি খাড়গেজি থাকার কথা, এবং শুধু তাই নয়, রাহুল গান্ধীরও থাকবেন বলে আমরা জানতাম, কিন্তু সেখানে দেখা গেল বাংলার দুই পর্যবেক্ষক, একজন পর্যবেক্ষক একজন সহ পর্যবেক্ষক, তারা তাদের নিয়ে বৈঠকে কথা বলছেন এবং বাংলার অনেক নেতাই সেখানে ছিলেন না। কিন্তু প্রশ্ন হলো যে অধীর চৌধুরী তাহলে এখন কি করবেন বা কি করতে পারেন রাজনীতিতে। দেখুন, আমাদের যা মত তাতে অধীর চৌধুরী কি করবেন সেটা তো তার নিজস্ব ব্যাপার। তবে আরেকটি বিষয়, তৃণমূলের পাশাপাশি আরো একটি গুঞ্জন যেটা উঠেছে, যে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে অধীর চৌধুরী নাকি সিপিএম এর সঙ্গে যোগাযোগ করেছেন বা সিপিএম তার সঙ্গে যোগাযোগ করেছে, এবং প্রয়োজনে তিনি সিপিএম এ হয়তো যোগদান করবেন, কারণ সাম্প্রদায়িকতা যে রাজনীতি, সেই রাজনীতি বজায় রাখতে তিনি হয়তো সিপিএম এ যোগদান করতে পারেন। কিন্তু প্রশ্নটা এখানেই, তৃণমূল হোক বা সিপিএম হোক, অধীর চৌধুরীর এই যে দুটো প্ল্যাটফর্ম, যদি কংগ্রেসে তার জায়গা না হয়, যদি সম্মানের সঙ্গে তাকে কংগ্রেস না রাখতে পারে, সেক্ষেত্রে অধীর চৌধুরী কি করবেন। প্রথমত তৃণমূলের যে কথা বলা হচ্ছে, আমার মনে হয় অধীর চৌধুরী কখনোই তৃণমূলে যাবেন না, এবং অধীর চৌধুরীকেও তৃণমূল দলে নেবে বলে মনে হয় না, নিলেও তাকে প্রাপ্ত করে রাখা হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধী ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, এখনো তিনি তীব্র বিরোধিতা করেছেন। সম্প্রতি এই নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করছেন তাকে বলতে দেওয়া হয়নি, অধীর চৌধুরী পরিষ্কার বলেছেন এটা স্ক্রিপ্টেড, আগে থেকেই সব ঠিক করা ছিল তিনি কি করবেন। অথচ সঙ্গে সঙ্গে জয়রাম রমেশ, কংগ্রেসের যিনি সর্বভারতীয় মুখপত্র কংগ্রেসের, তিনি কিন্তু টুইট করে মমতার পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অধীর চৌধুরী যাই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, সঙ্গে সঙ্গে আহ কংগ্রেস হাইকমান্ড কিন্তু সেই বক্তব্য খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকছেন। ওই একটাই বিষয়, সেটা হচ্ছে ইন্ডিয়া জোট যাতে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় না চলে যান। ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে অধীর চৌধুরী মনে হয় না যে একসঙ্গে রাজনীতি করবেন বা এক দলে থেকে রাজনীতি করবেন। এটি হলো 1 নম্বর। 2 নম্বর কথা, যে সিপিএম এ অধীর চৌধুরী যাবেন। হ্যাঁ, অধীর চৌধুরী একটা সময় তো বাম রাজনীতি থেকে উঠে আসা নেতা, তিনি আরএসপি করতেন, এবং তারপরে কোনো এক বিষয় নিয়ে তারপর তার হয়, তারপর তিনি কংগ্রেসে আসেন, এবং কংগ্রেস থেকেই তার যাবতীয় সবকিছু পাওয়া। অতএব, এবং বিশেষ করে তিনি রাজ্য রাজনীতি থেকে, তিনি যে দিল্লি রাজনীতি অর্থাৎ 1998 সাল থেকে যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে অধীর চৌধুরীকে যে ভূমিকায় আমরা দেখেছি, এবং লাস্ট যে লোকসভা শেষ হলো, সেই লোকসভাতেও তিনি ছিলেন বিরোধীদের মুখ, অর্থাৎ বিরোধী দলের নেতা হিসেবেই তাকে লোকসভায় আমরা দেখেছি। তো সেই জায়গাটা থেকে অধীর চৌধুরী মন্ত্রীও হয়েছেন কেন্দ্রে,
অধীর চৌধুরী কংগ্রেসের যে ভূমিকায় পালন করেছেন, জাতীয় রাজনীতিতে তার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা ছেড়ে তিনি হঠাৎ রাজ্য রাজনীতিতে আসবেন বলে মনে হয় না। আর বিশেষ করে তৃণমূল তো নয়। এবার যদি দেখা যায় যে সিপিএম এ করতে হলে তাকে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তার জায়গা কোথায়? কারণ কেরল আর বাংলা, ত্রিপুরাতে সিপিএম নেই। এই রাজ্যেও টিম করে জ্বলছে, সেই 5 থেকে 6% ভোট নিয়ে সিপিএম টিকিয়ে রয়েছে। তো সেইখানে অধীর চৌধুরী জায়গা কোথায়? তারপরে সিপিএম এ আরো অন্য অনেক কিছু বিষয় রয়েছে, তাদের সেই নিচু স্তর থেকে উপরের স্তরে আসতে হয়, সেখানে অধীর চৌধুরী সত্যি কতটা মানাতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। তাহলে জায়গা কিন্তু সেই আবারও গেরুয়া শিবির। অর্থাৎ এই বাংলা থেকে এখন শুভেন্দু অধিকারীর পরে যদি সত্যি সত্যি কোনো নেতা, অর্থাৎ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা থাকে, জাতীয় এবং রাজ্য রাজনীতিতেও তার গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর। অধীর রঞ্জন চৌধুরী যদি একমাত্র গেরুয়া শিবিরে আসেন, তবেই তিনি জাতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা খুঁজে পাবেন বা তা ফিরে পাবেন। এবং সেক্ষেত্রে যদি কংগ্রেসে তার জায়গা না হয়, যদি কংগ্রেসে যে অপমান তাকে সইতে হচ্ছে, তাকে বলে দেওয়া হচ্ছে বা তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তার প্রয়োজন ফুরিয়েছে, এই প্রয়োজন ফুরানোর জায়গাতে তার কিন্তু বিজেপিতে যোগদান করা ছাড়া বা বিজেপিতে থেকেই যদি তাকে রাজনীতি করতে হয় এবং সেটা যদি জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে হয় অধীর চৌধুরীকে, তাহলে একমাত্র গেরুয়া প্ল্যাটফর্মে তাকে বাঁচতে হবে। এছাড়া আর কোনো প্ল্যাটফর্মে তিনি জায়গা পাবেন না। এবং সেই সঙ্গে অধীর চৌধুরীর সঙ্গে কিন্তু রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে দিল্লির যে বিজেপি নেতা, তাদের কিন্তু প্রত্যেকেরই খুব সুসম্পর্ক। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, রাজনাথ সিং থেকে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, প্রত্যেকের সঙ্গে অধীর চৌধুরীর একটা সুসম্পর্ক রয়েছে। সেই সঙ্গে বঙ্গ নেতৃত্বের সঙ্গেও কিন্তু অধীর চৌধুরীর বেশ সখ্যতা রয়েছে। সেই জায়গা থেকে অধীর চৌধুরী যদি বিজেপিতে আসেন, তাহলেই একমাত্র তিনি তার রাজনৈতিক যে প্রাসঙ্গিকতা বা টিকে থাকা, সেটাই কিন্তু তিনি হয়তো ফিরে পেতে পারেন। সেটা কিভাবে, সেটা তো পরের বিষয়, কিন্তু আগে তাকে ঠিক করতে হবে যে তিনি কি সত্যি সত্যি এই কংগ্রেসে এরকম ভাবেই থাকবেন, নাকি তিনি জাতীয় স্তরের রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে, তিনি ফের সক্রিয় হতে তিনি বঙ্গ গেরুয়া শিবিরে যোগদান করবেন। নজর থাকবে সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।